এই অখাড়ায় কি কোনো এমন মেয়ে আছে যে চন্দ্রিকাকে হারাতে পারবে? যদি কেউ তাকে হারিয়ে দিতে পারে তাহলে তাকে 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। সাহেব, আমি এই চন্দ্রিকাকে হারাতে পারব। আরে মেয়ে, তোমার চোখে পড়ছে না? তার সামনে অনেক শক্তিশালী ও অভিজ্ঞ মেয়েরা পর্যন্ত টিকতে পারেনি। তুমি কি করবে বলো তো? দয়া করে আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, যদি তুমি তাকে হারাতে পারো তাহলে 10 কোটি তোমার, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার গোলামি করতে হবে। সেদিন জেলার সবচেয়ে বড় অখাড়ার পরিবেশ একেবারে অন্যরকম ছিল। সবাই একসঙ্গে জোরে জোরে নাড়া দিচ্ছিল, চন্দ্রিকা, চন্দ্রিকা। অখাড়ার ঠিক মাঝখানে একজন পেশাদার কুস্তিগির দাঁড়িয়েছিল, লম্বা, চওড়া ও ভারী শরীরের অধিকারিণী। তার চোখে জ্বলছিল আগুনের ঝলক, চেহারায় ফুটে উঠছিল সেই অহংকার যা চিৎকার করে বলছিল, আমার সামনে কেউ টিকতে পারবে না। তার নাম ছিল চন্দ্রিকা। শুধু এই এলাকায় নয়, পুরো শহর এবং আশেপাশের জেলাগুলোতেও তার নাম ভয়ের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। লোকেরা বলাবলি করত, আজ পর্যন্ত কোনো কুস্তিগির চন্দ্রিকাকে মাটিতে ফেলতে পারেনি। কেউ ছিল অসম্ভব শক্তিশালী, কেউ অত্যন্ত দ্রুত ও চতুর, কিন্তু চন্দ্রিকার সামনে সবার শ্বাস আটকে যেত। সে একের পর এক সবাইকে পরাজিত করেছিল। সেই দিন শেষ পর্যায়ে একজন লোক মাইক হাতে উঠে দাঁড়াল। তার গলার আওয়াজ পুরো অখাড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল, মনোযোগ দিয়ে শোনো সবাই, আজ এখানে মেয়েদের সবচেয়ে বড় কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। যে কেউ চন্দ্রিকাকে হারাতে পারবে তাকে 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কেউ কেউ হাসছিল, কেউ অবাক হয়ে যাচ্ছিল, আবার কেউ বলছিল, চন্দ্রিকাকে হারাবে কে? সে তো লোহার মতো শক্ত। এরা শুধু 10 কোটির স্বপ্ন দেখছে। তারপর একে একে সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরেরা অখাড়ায় নেমে এলো, দূর দূরান্তের শহর ও গ্রাম থেকে আসা। প্রথমে এলো একজন যার বাহু ছিল লোহার রডের মতো। সে চন্দ্রিকার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু চন্দ্রিকা মাত্র এক হাত দিয়ে তার কোমর চেপে ধরে তাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলল। সে মাটিতে ধাড়াম করে আছড়ে পড়ল, ধুলো উড়ে গেল এবং ভিড় উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, বাহ চন্দ্রিকা, বাহ! দ্বিতীয়জন এলো লম্বা, দ্রুত ও চালাক। সে চন্দ্রিকাকে ঘিরে ফেলার চেষ্টা করল, কিন্তু চন্দ্রিকা এক ঝটকায় তার পকড় ভেঙে তাকে কাঁধে তুলে মাটিতে আছড়ে ফেলল। মাটি কেঁপে উঠল। তৃতীয়জন ছিল সবচেয়ে ভারী ও শক্তিশালী, যার পকড়ে লোহাও গলে যেতে পারে। সে চন্দ্রিকাকে চেপে ধরার সর্বোচ্চ চেষ্টা করল, কিন্তু চন্দ্রিকা মৃদু হেসে তাকে ঘুরিয়ে এক ঝটকায় বাইরে ফেলে দিল। একের পর এক সবাই হেলে যেতে লাগল। চন্দ্রিকা প্রতিবার হাসিমুখে দাঁড়িয়ে থাকত, যেন এটা তার কাছে শুধুই একটা খেলা। ভিড় এখন পাগলের মতো হয়ে উঠছিল। শুধু চন্দ্রিকা, চন্দ্রিকার নারা পুরো অখাগায় গমগম করছিল। তখন প্রিয়া, একটা ছোট্ট গ্রামের পুরনো ঝুপড়িতে থাকত সে। তার বয়স মাত্র 17 বছর। কাপড় ছিল সাধারণ, চেহারা ক্লান্ত, কিন্তু চোখে কোনো ভয়ের ছাপ ছিল না, শুধু দায়িত্বের আলো জ্বলছিল। খুবই অসুস্থ ছিল। একটা দুর্ঘটনার পর সে হুইল চেয়ারে বন্দী হয়ে পড়েছিল। বোনের শ্বাস নিতে খুব কষ্ট হতো। ডাক্তাররা বলেছিলেন অবস্থা অত্যন্ত গুরুতর, চিকিৎসার জন্য অন্তত 50 লাখ টাকা দরকার। প্রিয়ার কাছে এই অঙ্ক অন্য কোনো গ্রহের মতো মনে হচ্ছিল। তার বুক ভেঙে যাচ্ছিল। ঠিক তখন বাইরে থেকে সেই ঘোষণা আবার ভেসে এলো, চন্দ্রিকাকে হারানোর জন্য 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। প্রিয়ার হৃদয়ে জোরে জোরে ধকধক করতে লাগল। 10 কোটি! তার মাথার মধ্যে শুধু একটা ছবি ঘুরপাক খাচ্ছিল, তার বোন হুইল চেয়ারে বসে শ্বাসের সঙ্গে যুদ্ধ করছে। সে তার কাজ ফেলে রেখে বাইরের দিকে তাকালো। বাসন মাজা হাত থেমে গেল। সেই লোকটি এখনও মাইক নিয়ে চিৎকার করছিল। সেই রাতে প্রিয়া এক ফোঁটা ঘুমাতে পারল না। সে ভাবছিল, যদি আমি এই প্রতিযোগিতায় জিততে পারি তাহলে বোনের চিকিৎসা সম্ভব হবে। পরের দিন প্রিয়া অখাড়ায় পৌঁছে গেল। ভিড় এতটাই ঘন ছিল যে শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছিল। চন্দ্রিকা তখনও কাউকে ধমক দিচ্ছিল। তার গলায় সেই অহংকার স্পষ্ট। উদ্ঘোষক মাইকে জোর গলায় বলে উঠল, কি এই অখাড়ায় কি কোনো এমন মেয়ে আছে যে চন্দ্রিকাকে হারাতে পারবে? যদি কেউ তাকে হারিয়ে দিতে পারে তাহলে তাকে 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, আমি চন্দ্রিকার সাথে লড়ব। সবাই ঘুরে তাকালো। একটা রোগা পাতলা মেয়ে দাঁড়িয়েছিল। মহিলারা হাসতে শুরু করল। কেউ বলে উঠল, আরে এ তো একটা হাওয়ার ঝাপটায় উড়ে যাবে।
প্রিয়া কারো দিকে তাকালো না, তার চোখ শুধু তার বোনের দিকে আটকে ছিল। হাসপাতালের বিছানা, সেই যন্ত্রণাময় শ্বাস-প্রশ্বাস। প্রিয়া আরও জোরে গলা তুলে বলল, সাহেব, আমি এই চন্দ্রিকাকে হারাতে পারব। চারদিকে জোরে জোরে হাসির রোল উঠল। আরে মেয়ে, তোমার চোখে পড়ছে না? তার সামনে বড় বড় শক্তিশালী মেয়েরা পর্যন্ত টিকতে পারেনি, তুমি কি করবে বলো তো? প্রিয়া কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলল, সাহেব, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, যদি তুমি তাকে হারাতে পারো তাহলে 10 কোটি তোমার, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার গোলামি করতে হবে। তার কণ্ঠে অহংকার আর চ্যালেঞ্জ মিশেছিল। প্রিয়া কাঁপতে কাঁপতে কিন্তু অটল গলায় বলল, মেনে নিলাম। ভিড় অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। কিভাবে এই ছোট্ট মেয়েটা এত বড় শর্ত মেনে নিল? চন্দ্রিকা প্রিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে মৃদু হাসল। সে বলল, ঠিক আছে, এই মেয়েটি আমার সাথে লড়বে। প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছিল। দর্শকরা নীরব হয়ে গিয়েছিল, হাওয়াও যেন থেমে গিয়েছিল। প্রিয়া ও চন্দ্রিকার চোখ একে অপরের দিকে স্থির হয়েছিল। চন্দ্রিকা তার ঘাড় ঘুরিয়ে কাঁধ ঝাঁকিয়ে মাটিতে পা ঠুকল। তার শরীর লোহার মতো শক্ত দেখাচ্ছিল। প্রতিটি শ্বাসে অসীম শক্তি ঝলমল করছিল। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিল, রোগা পাতলা, কিন্তু চোখে ভয়ের লেশমাত্র নেই। সে মাটি তুলে কপালে লাগিয়ে নিল, ঠিক তার বোনের মতো। চন্দ্রিকা হেসে বলল, বেটি, এখনো সময় আছে, পালিয়ে যাও। এই ময়দান কোনো সাধারণ খেলা নয়। প্রিয়া জবাব দিল, এটা আমার কাছে খেলা নয়, এটা আমার বেঁচে থাকার লড়াই। উদ্ঘোষক হাত তুলল। প্রতিযোগিতা শুরু হচ্ছে। 1, 2, 3। পরমুহূর্তেই চন্দ্রিকা প্রিয়াকে ধরে মাটিতে আছাড়ে ফেলল। ভিড় চিৎকার করে উঠল, খেলা শেষ, এখন এ উঠতে পারবে না। চন্দ্রিকা দাঁড়িয়ে হাসছিল। দেখলে, আমি বলেছিলাম না, পালিয়ে যাওয়া উচিত ছিল। এটা ছোটদের খেলা নয়। প্রিয়ার পিঠ মাটিতে লেগে গিয়েছিল, ব্যথা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। সে শ্বাস আটকে রাখল, কিন্তু হার মানল না। ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। তার বড় বোনের কথাগুলো তার কানে বাজছিল। প্রথম আঘাত থেকে ভয় পেও না আমার সোনা। একজন সত্যিকারের কুস্তিগির শক্তি দিয়ে যেতে, আর দুর্বল মানুষ চালাকি দিয়ে যেতে। চন্দ্রিকা আবার প্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল, তার সমস্ত শক্তি একত্রিত করে। চন্দ্রিকা আক্রমণ করতেই প্রিয়া চতুরতার সঙ্গে একপাশে সরে গেল। চন্দ্রিকার আঘাত শূন্যে চলে গেল। ভিড় উত্তেজিত হয়ে উঠল। এটা কি হলো? চন্দ্রিকার রাগ বেড়ে গেল, তার চোখ জ্বলে উঠল। সে প্রিয়াকে জোরে ধাক্কা দিল। প্রিয়া আবার মাটিতে পড়ে গেল, কিন্তু এবার সে চন্দ্রিকার পা চেপে ধরে তাকে টেনে নামাল। প্রিয়ার সমস্ত শরীর ব্যথায় চিৎকার করছিল, কিন্তু তার মনে অন্য চিন্তা চলছিল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তার বোন তাকে শিখিয়েছিল, যদি প্রতিপক্ষ এত ভারী হয় তাহলে তার শ্বাসের দিকে নজর দাও। যখন সে ক্লান্ত হয়ে পড়বে তখনই আসল আক্রমণ করবে। চন্দ্রিকা হাঁপাচ্ছিল, তার শরীরে এখনও অনেক শক্তি বাকি ছিল। সে ভাবছিল, এই মেয়ে 2 মিনিটও টিকবে না। প্রিয়া বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছিল। ভিড় এখন আর হাসছিল না, চারদিকে স্তব্ধতা নেমে এসেছিল। লোকেরা সিটি বাজাতে শুরু করল। এই মেয়েটা কিভাবে এখনও টিকে আছে? এ তো অসাধারণ। চন্দ্রিকা এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করল। সে প্রিয়াকে তুলে ফেলার চেষ্টা করল। প্রিয়া চন্দ্রিকার কোমর চেপে ধরল। চন্দ্রিকা তার শরীর নিচু করে দিল। দুজনেই মাটিতে আছাড়ে পড়ল। ধুলো উড়ল, ঘাম ঝরতে লাগল। শুধু দ্রুত শ্বাসের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। প্রিয়ার মুখ লাল হয়ে গেল, চোখে জল এসে গেল, কিন্তু এটা ব্যথার অশ্রু ছিল না। সে তার বোনকে স্মরণ করছিল, হুইল চেয়ারে বসে দুর্বল শরীর নিয়েও যে অটুট সাহস দেখিয়েছিল। প্রিয়ার ঠোঁট কাঁপছিল। চন্দ্রিকা তার সমস্ত শক্তি দিয়ে প্রিয়াকে চেপে ধরতে শুরু করল। প্রিয়ার বুক চেপে যাচ্ছিল, শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠছিল। ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, এবার সব শেষ, এ আর বাঁচতে পারবে না। প্রিয়ার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও তার বোনের মুখ ভেসে উঠল। সে বলছিল, শ্বাস নিতে কষ্ট হলে শেষ শক্তিটুকু সঞ্চয় করে রাখো। প্রিয়া তার সমস্ত শক্তি একত্রিত করল। যেই না চন্দ্রিকার পকড় একটু আলগা হল, প্রিয়া তার পা ঘুরিয়ে দিল। পলকের মধ্যে সে চন্দ্রিকাকে উল্টে ফেলল। এবার চন্দ্রিকা মাটিতে পড়ে গেল এবং একটা তীব্র ধাক্কার শব্দ হল। চন্দ্রিকার বিশ্বাস হচ্ছিল না, সে আগে কখনো কাউকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেখেনি। তার রাগ বেড়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। এখন এটা শুধু প্রতিযোগিতা ছিল না, এটা তার সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছিল।
চন্দ্রিকা তার কৌশল বদলাল। এখন সে পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছিল। প্রিয়াও বুঝে গিয়েছিল যে এই লড়াই আরও দীর্ঘ হতে চলেছে। দুজন একে অপরের সামনে দাঁড়িয়েছিল, ঘামে ভিজে জোরে জোরে শ্বাস নিতে নিতে। উদ্ঘোষক চিৎকার করে বলে উঠল, বাহ, কি অসাধারণ লড়াই! এই মেয়েটা তো সত্যিই অবিশ্বাস্য। প্রিয়ার হাত কাঁপছিল, কিন্তু তার সংকল্প অটুট ছিল। সে ভাবছিল, শুধু একটা সুযোগ, মাত্র একটা ছোট সুযোগ। ঠিক তখন চন্দ্রিকা একটা বড় ভুল করে বসল। রাগের বশে বিনা চিন্তায় সে পুরো শক্তি নিয়ে আক্রমণ করে বসল। প্রিয়া ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় ছিল। তার শ্বাস দ্রুত চলছিল। সে রাগে নয়, দৃঢ় সংকল্পে ছিল। চন্দ্রিকা অন্ধের মতো আক্রমণ করল। এটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। প্রিয়া তার বোনের কথা মনে করল। যখন প্রতিপক্ষ রেগে যায়, তখন তার শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করো। যেই চন্দ্রিকা সামনে বাড়ল, প্রিয়া একটু ঝুঁকে গেল। সে চন্দ্রিকার কোমর চেপে ধরল এবং শক্তির পরিবর্তে বুদ্ধির খেলা খেলল। চন্দ্রিকার ভারী শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল। এক মুহূর্তের জন্য তার ভারসাম্য নষ্ট হয়ে গেল। সেই মুহূর্তটাই যথেষ্ট ছিল। প্রিয়ার গোড়ালিকে মোচ লেগে গেল, তার শরীর ঘুরে গেল। চন্দ্রিকা মাটিতে আছড়ে পড়ল। ভিড়ে নীরবতা নেমে এলো। সেই চন্দ্রিকা যে পলকের মধ্যে সবাইকে ধরাশায়ী করে দিত। চন্দ্রিকার বিশ্বাস হল না। সে তাড়াতাড়ি উঠার চেষ্টা করল, কিন্তু প্রিয়া আগে থেকেই প্রস্তুত ছিল। সে চন্দ্রিকার গলা চেপে ধরল, খুব জোরে নয়, শুধু এতটুকু যাতে শ্বাস চলতে থাকে। চন্দ্রিকা তার সমস্ত শক্তি প্রয়োগ করল। তার বাহু প্রিয়ার বাহুর চেয়ে অনেক মোটা ছিল, কিন্তু সে জোরে জোরে হাঁপাচ্ছিল। প্রিয়ার হাত কাঁপছিল, পুরো শরীর ব্যথায় চিৎকার করছিল, কিন্তু সে থামল না। তার চোখে তার বোনের ছবি ভাসছিল। ময়দান, ট্রফি, সেই শেষ প্রশিক্ষণের দিন। চন্দ্রিকা হঠাৎ এক পা বাড়িয়ে প্রিয়াকে দূরে ছুঁড়ে ফেলল। প্রিয়া হাওয়ায় ঘুরে পিঠের উপর পড়ে গেল। ব্যথা এত তীব্র ছিল যে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ভিড় চিৎকার করে উঠল, এবার আর উঠতে পারবে না। প্রিয়া শুয়ে পড়ল, শ্বাস ফুলছিল। তার বোনের সেই কাশির শব্দ, রাতের পর রাত জেগে থাকা, ওষুধের টাকার চিন্তা, সব মনে পড়ে গেল। তারপর সে আবার উঠে দাঁড়াল। পুরো আখাড়ায় তালির ঝড় বয়ে গেল। চন্দ্রিকার চোখে প্রথমবার ভয়ের ছায়া পড়ল। সে ধীরে ধীরে বলল, তুমি সহজ নও। প্রিয়া কিছু বলল না। সে শুধু মাটি তুলে কপালে মাখল। দুজন আবার লড়াইয়ে নেমে পড়ল। এবার চন্দ্রিকা খুব সাবধানে লড়ছিল। প্রিয়াকে নিচে চেপে ফেলার চেষ্টা করছিল। প্রিয়া বুঝে গিয়েছিল, যদি লড়াই শুধু শক্তির হয় তাহলে সে হেরে যাবে। সে তার কৌশল বদলে ফেলল। সে বারবার পিছিয়ে যেতে লাগল। চন্দ্রিকা লাগাতার সামনে এগিয়ে যাচ্ছিল। অনেকের মনে হলো প্রিয়া ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু আসলে সে চন্দ্রিকাকে আরও ক্লান্ত করে তুলছিল। চন্দ্রিকার শ্বাস দ্রুত হয়ে উঠল। সে ধীরে ধীরে চলতে শুরু করল। প্রিয়া হঠাৎ কাছে চলে গেল। চন্দ্রিকার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। চন্দ্রিকা নিজেকে সামলাতে পারল না। প্রিয়া তৎক্ষণাৎ পা শক্ত করে চন্দ্রিকাকে নিচের দিকে ঠেলে দিল। চন্দ্রিকা আবার পড়ে গেল, কিন্তু কোনো মতে হাঁটুর ওপর ভর দিয়ে সামলে নিল। দুজন একে অপরের সঙ্গে জড়াজড়ি করেছিল। ঘাম ঝরছিল। প্রিয়ার কানে তার বোনের শেষ সিটির শব্দ বাজছিল। যখন সেই আওয়াজ থেমে যাবে, তখন আর কিছুই বাকি থাকবে না। তারপর সে তার সমস্ত শক্তি একত্রিত করে চন্দ্রিকার বাহু মুচড়ে দিল। নিজের কাঁধ মাটিতে ঠেকিয়ে জোরে একটা ঝটকা দিল। চন্দ্রিকার শরীর পুরোপুরি ঘুরে গেল। এবার সে পিঠের উপর পড়ে গেল। উদ্ঘোষক চিৎকার করে বলে উঠল, এটা কিভাবে সম্ভব? এ তো অবিশ্বাস্য। প্রিয়া তৎক্ষণাৎ সুযোগ নিল। চন্দ্রিকার পক্ষে এখন ওঠা খুব কঠিন হয়ে পড়েছিল। তার শরীর একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল। চন্দ্রিকা তার শেষ শক্তি প্রয়োগ করল। তার হাত কাঁপছিল, যেন সময় থেমে গিয়েছিল। চন্দ্রিকার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে যন্ত্রণায় এবং ক্লান্তিতে ছিল, কিন্তু ভিতরে এখনও আশা জ্বলছিল। ধীরে ধীরে তার শক্তি ফিরে আসছিল। যে চন্দ্রিকা এক পলকে সবাইকে ফেলে দিত, সে এখন মাটিতে পড়েছিল। মনে হচ্ছিল শরীর আর সাথ দিচ্ছে না, কিন্তু চন্দ্রিকা মনে মনে বলল, আমি এখন থামব না। চন্দ্রিকার বুক মাটির সঙ্গে লেগেছিল। এখন তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল, এই মেয়েটার শক্তি দিয়ে নয়, সাহস দিয়ে লড়ছে। চন্দ্রিকার চোখের সামনে তার সব ম্যাচ, সব জয়, সব প্রশংসা, সব অহংকার হাতছাড়া হয়ে যাচ্ছিল। প্রথমবার তার মনে হলো সে সত্যিই হেরে যাচ্ছে। উদ্ঘোষক মাইকে বলে উঠল, যদি চন্দ্রিকা এখন আর উঠতে না পারে, তাহলে ফলাফল স্পষ্ট হয়ে যাবে। ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। কেউ গভীর শ্বাস নিতেও সাহস করছিল না। প্রিয়ার চোখ বন্ধ ছিল। তার কানে শুধু একটা আওয়াজ বাজছিল, তার বোনের কণ্ঠস্বর, শুধু আর একটু, শুধু আর একটু। চন্দ্রিকা আবার চেষ্টা করল, কিন্তু তার শক্তি আর সাথ দিচ্ছিল না। তার হাত মাটিতে আটকে গেল। উদ্ঘোষক জোর গলায় ঘোষণা করল, চন্দ্রিকা হেরে গেছে এবং প্রিয়া জিতে গেছে। ভিড় আনন্দে লাফিয়ে উঠল। তালির ঝড় বয়ে গেল। সবাই চিৎকার করতে লাগল, প্রিয়া, প্রিয়া।
কিন্তু প্রিয়ার কানে কিছুই ঢুকছিল না। সে সেখানেই বসে রইল, মাথা নিচু করে। চন্দ্রিকা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মুখে রাগ ছিল না, সে ক্লান্ত ছিল এবং এক ধরনের গর্ব অনুভব করছিল। সে প্রিয়ার কাছে এসে বলল, আজ তুমি আমাকে হারাওনি, তুমি আমাকে একটা বড় শিক্ষা দিয়েছ। চন্দ্রিকা প্রিয়ার কাঁধে হাত রাখল। এই মুহূর্তে অখাড়ায় উপস্থিত প্রত্যেকের চোখে অশ্রু চিকচিক করছিল। উদ্ঘোষক মাইক তুলে বলল, আজকের প্রতিযোগিতার বিজয়ী প্রিয়া। প্রিয়ার এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছিল না। সে চারদিকে তাকালো। লোকেরা দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল। তারপর তার সামনে একটা বড় ব্যাগ রেখে দেওয়া হলো। উদ্ঘোষক বলল, এই হলো 10 কোটি টাকার পুরস্কার, যা প্রিয়ার জন্যে। প্রিয়ার হাত কাঁপছিল। তার চোখে টাকা দেখা যাচ্ছিল না, তার চোখে শুধু হাসপাতালের রাস্তা ভাসছিল। সে ব্যাগটা তুলে নিল এবং কাউকে কিছু না বলে ভিড় ঠেলে বেরিয়ে গেল। তার পা দ্রুত চলছিল, হৃদয়ে জোরে ধকধক করছিল। তার চোখে শুধু একটা মুখ ভাসছিল, তার বোনের মুখ। প্রিয়ার পা থামছিল না। তার পায়ে এখনও অখাগার কাদা লেগেছিল, কাপড় ঘামে ভেজা, কিন্তু সে পেছনে ফিরে তাকাল না। তার কাছে সেই ব্যাগ ছিল যা তার বোনের জীবন বদলে দিতে পারে। তার মাথায় শুধু একটা চিন্তা ঘুরছিল, হয়তো অনেক দেরি হয়ে গেছে। প্রিয়া দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পাশে দুটো মোটরসাইকেল এসে থেমে গেল। দুজন যুবক মুখে রুমাল বেঁধে বাইকে বসা। প্রিয়া তাদের দেখে থমকে গেল। তার শ্বাস আটকে গেল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল এবং ভয়ার্ত গলায় বলল, ভাইয়া, সব টাকা নিয়ে নাও, শুধু এতটুকু রেখে দাও যাতে আমার বোনের চিকিৎসা হয়, প্লিজ। তারা ধীরে ধীরে রুমাল সরিয়ে মুচকি হেসে বলল, বেটি, ভয় পেও না, আমরা তোমার টাকা ছিনিয়ে নিতে আসিনি। সেই উদ্ঘোষক আমাদের বলেছিলেন যে এই মেয়েটাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও, যাতে তার কোনো বিপদ না হয়। প্রিয়ার বুকে আবার প্রাণ ভিড়ে এলো। সে একটা লম্বা গভীর শ্বাস নিল, চোখের জল মুছে ফেলে আবার দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। সে বুঝতে পেরেছিল দুনিয়ায় ভালো মানুষও আছে। সে আরও জোরে ছুটতে লাগল। অবশেষে প্রিয়া হাসপাতালে পৌঁছে গেল। বাইরে অনেক লোক বসেছিল, কেউ ভয়ে, কেউ ক্লান্ত, সবার চেহারায় চিন্তার ছাপ। প্রিয়া ভিতরে দৌড়ে গেল। সে ডাক্তারকে থামিয়ে দিল। তার গলা কাঁপছিল। টাকার চিন্তা করবেন না, শুধু আমার বোনকে বাঁচান। ডাক্তার তার দিকে তাকালেন। তার অবস্থা দেখে বুঝে গেলেন যে এই মেয়েটা কোনো বড় যুদ্ধ থেকে ফিরে এসেছে। তার কাপড়ে এখনও অখাড়ার কাদা লেগেছিল, চেহারা ঘাম ও ধুলোয় মাখামাঠি। ডাক্তাররা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে দিলেন। অনেক ঘণ্টা কেটে গেল। প্রিয়া বাইরের বেঞ্চে বসে রইল। সে হাত জোড় করে চোখ বন্ধ করল। তার বোনের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল বোন তার পাশেই বসে আছে এবং বলছে, বেটি, তুমি জয় ছিনিয়ে এনেছ। অপারেশনের পর ডাক্তার বাইরে এলেন। প্রিয়া উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। ডাক্তার মুচকি হেসে বললেন, তোমার বোন এখন বিপদমুক্ত। সুস্থ হতে কিছু সময় লাগবে, কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। প্রিয়ার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে মাটিতে বসে পড়ল। প্রথমবার সে স্বস্তির গভীর শ্বাস নিল। দুনিয়া যেন থেমে গিয়েছিল, শুধু আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল। কয়েকদিন পর বোনের জ্ঞান ফিরল। সে দুর্বল গলায় বলল, বেটি। প্রিয়া তার হাত শক্ত করে ধরল। সে কিছু বলতে পারল না, শুধু কেঁদে চলল। বোন তার দিকে তাকিয়ে বলল, বেটি, তুমি একদম তোমার বোনের মতো। সেই একই সাহস, সেই একই আবেগ। প্রিয়া চুপ করে রইল, কিন্তু তার চোখে উজ্জ্বল আলো জ্বলছিল। সময় কেটে যেতে লাগল। বোন ধীরে ধীরে হাঁটতে শুরু করল। শ্বাসকষ্ট পুরোপুরি দূর হয়ে গেল। সে আবার হাসতে শুরু করল। প্রিয়া এখন আর কোনো কাজে যেত না। এখন লোকেরা তার কাছে আসতে শুরু করেছিল। কয়েকজন মেয়ে জিজ্ঞেস করল, দিদি, আমরাও কি কিছু শিখতে পারি? প্রিয়া মৃদু হাসল। সে প্রতিদিন অখাড়ায় যেত, মাটি ছুঁয়ে চোখ বন্ধ করত এবং অনুভব করত। সে জানত এই জয় শুধু টাকার জয় ছিল না, এটা সেই মেয়েটির জয় ছিল যাকে সবাই দুর্বল ভেবেছিল। যখনই সে মাটি ছুঁত, তার বোনের কণ্ঠস্বর কানে ভেসে আসত, বেটি, আসল শক্তি শরীরে নয়, হৃদয়ের সাহসে থাকে। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি লাইক করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে থাকো।